হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ মাধ্যমিক 2026 তোমরা দিতে চলেছ। এই বছর অঙ্ক পরীক্ষা তোমাদের ভালো হতে চলেছে, কারণ প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে। তোমরা 28 নম্বর স্কুলটা চাইছিলে, তো তাড়াতাড়ি করে চাইছো, তো আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। তো দেখো, তাড়াতাড়ি কোনো ব্যাপার নেই, তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, কারণ মাধ্যমিকের জন্য প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাজে লাগবে। ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট তোমরা যখনই শিখো না কেন তোমাদের শিখতে হবে। যতদিন না তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে, তোমাদের সব অঙ্কগুলো তোমাদের কিন্তু কার্যকরী। যখনই তোমরা শিখো তখনই তোমাদের প্রয়োজন পড়বে। তো দেখো, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2026 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ স্কুল 28 নম্বর স্কুল চাইছো, আমি নিয়ে চলে আসলাম। পেজ নাম্বার 122 সম্পূর্ণ পাঠ করে দেখাবো। তোমাদের যে স্কুলটা আছে, স্কুলটা আমরা দেখতে পাচ্ছি এখানে সরিষা আর.কে মিশন শিক্ষা মন্দির। তো স্কুলটা করাবো। তোমাদের বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা, এই বইটা হাতে নাও, বইটা খুলো, প্রশ্নগুলো দেখো, বুঝে শুনে একসঙ্গে চলো আমরা অঙ্কগুলো করি। তো চলো তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দিও। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। আমি যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমার এরকম ক্লাস পাওয়া যায় না। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নেব। একের 1 নম্বর অঙ্কটা দেখো, আমাদের বলেছে বার্ষিক A% সরল সুদের হারে B টাকার C মাসের সুদ কত হবে। তাহলে এখানে দেখো, আমাদের আয় সমান PTR/100। এটা হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। আয় হচ্ছে সুদ, তাহলে এখানে আমরা সুদটাই বের করতে বলেছি। পি আসল, দেখো আসল বলেছে B টাকার, তাহলে আসল B। আর সময় T, দেখো সময়টা বলেছে C মাস, তাহলে C মাস, তাহলে মাসকে বছর করতে হবে, তার জন্য 12 দিয়ে ভাগ করে দেবো। আর সুদের হার সেটা A% বলেছে, A/A/100। এটা সরল করো, সরল করে পেয়ে যাবো ABC/1200। দেখো এটা অপশানটা আছে আমাদের এই নাম্বারটা। দেখো 2 প্রশ্নটা বলেছে সুদ 6 মাস অন্তর দেয় হলে, এখানে বলেছে 10,000 টাকার বার্ষিক 10% হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বের করতে বলেছে। তাহলে আমরা এখানে চক্রবৃদ্ধি সুদ বের করব আর সরল সুদ বের করব 1 বছরের সময়। আর অন্তরটা বলেছে 6 মাস অন্তর। তাহলে দেখো তো এখানে 6 মাস অন্তর, তাই না? তাহলে আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদটা হবে, চক্রবৃদ্ধি সুদ সেটা হবে, দেখো আসলটা হচ্ছে আমাদের 10,000 1 প্লাস সুদের হারটা হচ্ছে 10%, 10/100। আর এখানে লক্ষ্য করো, যেহেতু আমাদের 6 মাস অন্তর, তাহলে 6 মাস অন্তর বললে তোমরা 12কে 6 দিয়ে ভাগ করবা, কত পাবা 2। তাহলে 2টা গুণ হবে এখানেও, এই 100 সঙ্গে 2 গুণ হবে, তাহলে আমরা লিখব 2 গুণিত 100। আর 2টা এখানে গুণ হবে এনের সঙ্গে। এন আমাদের সময়টা এখানে 1 বছর বলেছে, তাহলে এখানে এনের জায়গায় 1 দিয়ে দেবো, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। 6 মাস অন্তর বললে 6 দিয়ে 12কে ভাগ করে 2 পেয়ে যাবে, 2টা এখানে গুণ করবা, এখানে গুণ করবা। আর এটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি, এখান থেকে আমরা আসলটা বাদ দেব, তো আমরা পেয়ে যাবো চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা 10,000 কমনে নিলাম, এখানে কাটাকাটি করলে কত আসছে দেখো, আমাদের আসবে এটা 20, 1/20। তাহলে আমরা পেয়ে যাবো 21/20 পাওয়ার 2, এখানে 1 হয়ে যাবে। 10,000 এটা যদি ভেঙে নিই, দেখো 21-এর বর্গ করবা 441 পেয়ে যাবা। তাহলে আমরা এটা পেয়ে যাবো 441। আর এটা আমরা 400 পাবো, আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে এভাবে দাঁড়াবে, দেখো এভাবে দাঁড়াবে জিনিসটা। তাহলে 10,000, তাহলে এখানে 41 আর এদিকে আমাদের 400, দুটো শূন্য কেটে দেবো। আর 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, দেখো কত আসছে, 4 25 100, আর 25 দিয়ে গুণ, 25 1 25 আর 25 4 100, 25 4 100। আর ওদিকে আমাদের কত ছিল, 5 ছিল, তাই তো? ওদিকে ছিল আমাদের কত, 5। তাহলে 105, 105। এই যে 25 1 25, 25 5, 25 4 100, হাতে 2 ছিল, সরি 102, তাহলে 1025 আমরা পেলাম, ঠিক আছে? তাহলে দেখো তো আমাদের চক্রবৃদ্ধি সুদটা কত আসলো, 1025 টাকা। ঠিক আছে, 1025 টাকা, এত টাকা চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদের সূত্র, এই যে আমাদের 10,000 টাকা হচ্ছে আসল, আর সুদের সময়টা হচ্ছে 1 বছর, আর এখানে সুদের হারটা হচ্ছে 10%, 10/100। এখানে একটা শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে কোথায় পাচ্ছে, এটা 1,000 টাকা, ঠিক আছে? তাহলে পার্থক্য দেখো,
পার্থক্য দেখো তো, এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1025 আর সরল সুদ হচ্ছে 1000, তাহলে বিয়োগ করে কত পাবো? 25 টাকা। এটাই আমাদের পার্থক্য। দেখো 25 আমাদের কত নম্বর অপশানে আছে? আমাদের অপশানে আছে এটা বি নাম্বারে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল বি নাম্বার। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 0 দেওয়া আছে, তাহলে আমাদের মান বের করতে বলেছে 1/a² মাইনাস বিসি প্লাস 1/b² মাইনাস সি এ প্লাস 1/c² মাইনাস এবি, এর মানটা বের করতে বলেছে। তা দেখো আমরা কী করছি, আমরা এই যে মাইনাস বিসি আছে, তার মাইনাস বিসির মানটা কত পাবো? তা দেখো তো এখানে বা এ বি প্লাস সি এ রেখে দিলাম, আর এদিকে বিসিটা এদিকে মাইনাস বিসি করে দিলাম। তো মাইনাস বিসির মান হচ্ছে এ বি প্লাস সি এ, তাহলে মাইনাস বিসির জায়গায় মানটা বসিয়ে দেবো, তাহলে 1/a², এর মান পেলাম দেখো প্লাস আছে, দেখো এ বি তো প্লাস, তো প্লাস এ বি প্লাস সি এ, এই যে দেখো আমরা বসিয়ে দিলাম মাইনাস বিসির মানটা। একইভাবে এখানে দেখো 1/b², তাহলে এখানে এই যে মাইনাস সি এর মানটা এটা এই দুটো হবে, তাহলে এখানে হবে প্লাস এ বি প্লাস বিসি আর প্লাস একইভাবে এখানে দেখো c² মাইনাস এ বির মানটা হবে প্লাস বিসি প্লাস সি এ প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে, মান বসিয়ে দিলাম। এবার দেখো আমরা এখান থেকে এ কমন যাচ্ছে, তাহলে এখানে আমরা দেখো এ কমন নিলে পরে এ প্লাস বি প্লাস সি থেকে গেল প্লাস, আর এখান থেকে বি কমন যাবে, বি প্লাস এ প্লাস সি, আর এখান থেকে সি কমন নিতে পারবা, সি প্লাস বি প্লাস এ। দেখো 1/a প্লাস বি প্লাস সি সব জায়গায় আছে, তাহলে আমরা 1/a প্লাস বি প্লাস সিটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 1/a থাকবে, এখানে 1/b, এখানে 1/c থাকবে। 1/a প্লাস বি প্লাস সি, এখানে ভগ্নাংশে যোগ বের করে নাও, এ বি সি লসাগু, এ মিলে গেল তো বি সি, এখানে বি মিলল তাহলে এখানে আমরা সি এ লিখতে পারবো, সি মিলে গেছে তো এখানে আমরা এ বি লিখে দেবো। 1/a প্লাস বি প্লাস সি, দেখো এর মানটা কত আছে, দেখো এর মানটা 0 আছে, তাহলে এর জায়গায় আমরা 0 বসিয়ে দেবো, 0/abc। এবার দেখো 0 দিয়ে ভাগ 0 পেয়ে যাবো, 0-র সঙ্গে গুণ 0 হয়ে যাবে, তাহলে এই মানটা আমাদের কোথায় গেল? 0 হয়ে গেল, ঠিক আছে। এই যে আমাদের ভালো করে লিখি 0টা, অ্যান্সারটা আমাদের 0। তো 0 দেখো আমাদের অপশান কত নম্বরে আছে? তো 0 অপশানটা আমরা সি নাম্বারে দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সারটা সি নাম্বার। দেখো 5 প্রশ্নটা বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র কোণ ও এ বি 50 ডিগ্রি হলে কোণ এসিবির মান বের করতে বলেছে। তাহলে আগে আমরা বৃত্ত তৈরি করে নিই, তারপরে ত্রিভুজটা করছি। নাম দিয়ে দেবো এ বি সি, এখানে আমাদের আছে ত্রিভুজের পরিকেন্দ্র। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমাদের কোণ ও এ বি, এটা কেন্দ্র পরিকেন্দ্র ও নাম আছে, আর ও এ বি, এই যে ও এ বি মানে এই কোণটা কত বলেছে? 50 ডিগ্রি। তাহলে আমাদের কোণ এসিবি চেয়েছে, যে এসিবি এই কোণটা কত হবে? আচ্ছা, আমরা ও বি যোগ করে দিলাম, দেখো এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণও সমান হবে, তাহলে এটা 50 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো 50 ডিগ্রি। এবার দেখো এই যে এ ও বি ত্রিভুজটা আছে, দুটো কোণ জানা আছে, তাহলে 3 নম্বর কোণটা পেয়ে যাবো। এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, দুটো কোণের যোগফল 100 ডিগ্রি, আর 180 ডিগ্রি থেকে বাদ দিলে এই কোণটা পাবো, কোণ এ ও বি পেয়ে যাবো। তাহলে এটা দেখো তো 180 থেকে 100 বাদ, তাহলে এখানে 80 ডিগ্রি পেয়ে যাবো এটা। এবার দেখো এটা আমাদের এই যে এ বি চাপ নিব, তাহলে এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোণটা এ ও বি, আর বৃত্তস্থ কোণটা এসিবি, আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, আর বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণ তাহলে অর্ধেক হবে, তাহলে 80 ডিগ্রি হলে এটা কত হবে? 40 ডিগ্রি। তাহলে আমাদের দেখো কোণ এসিবি চেয়েছিল, সেটা আমরা কত পেয়ে গেলাম? 40 ডিগ্রি পেয়ে গেলাম। 40 ডিগ্রি দেখো অপশান আমাদের সি নাম্বারে আছে। দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে এবিসিটি একটি বৃত্তস্থ ট্রাপিজাম যার এডি সমান্তরাল বিসি, যদি কোণ এবিসি 70 ডিগ্রি হয় তবে কোণ বিসিডি এর মান বের করতে বলেছে। চলো বৃত্তস্থ ট্রাপিজাম আমরা তৈরি করি। আমাদের বৃত্তস্থ ট্রাপিজামটা আমরা এভাবে আঁকতে পারবো, এভাবে করে দিলাম, এভাবে নিয়ে নেব, আর এভাবে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই যারা বাহু সমান্তরাল হবে, আমরা যেটা নাম দিয়ে দিই, তার নাম এ বি সি টি নাম দিয়ে দিলাম। তো দেখো এই দুজোড়া বাহু সমান্তরাল, এখানে সমান্তরাল বাহু আছে এডি সমান্তরাল বিসি, এরা সমান্তরাল, এরা হচ্ছে তির্যক বাহু। আচ্ছা, কোণ বলেছে এই বিসিটা, এই কোণটা 70 ডিগ্রি বলে দিয়েছে এটা, তো আমাদের বিসিডি এই কোণটা বের করতে বলেছে।
আচ্ছা দেখো, এটা সমান্তরাল সরলরেখা আর এই বিটা ভেদক, তাহলে এই যে দুটো কোণ, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা ছেদকের একই পাশে যে কোণ দুটো আছে এই দুটি কোণ দুটি যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। মানে কোণ এ প্লাস কোণ বি এতে যোগফল 180 ডিগ্রি। আর এখানে কোণ বিতে দেওয়া আছে, কোণ বি হচ্ছে কত? 70 ডিগ্রি। এখান থেকে কোণ এ পেয়ে যাব, তাহলে দেখো 180 থেকে 70 বিয়োগ হবে, তাহলে 110 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এই কোণটা হয়ে গেলো 110 ডিগ্রি। এখন দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়াম বা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারো। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে একটা কোণ জানা তাহলে একটা পেয়ে যাবো। 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করলে আমরা এই কোণটা পেয়ে যাবো। তাহলে আমাদের কোণ বিসিডি চেয়েছে, 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিয়ে দেবো 110 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তার জন্য এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এখানে বিয়োগ করে দেখো তো কত পাবা? 70 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে কোণ বিসিডির মান 70 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমাদের অপশান কত নম্বরে আছে? এটা আছে এ নাম্বারে, তাহলে অ্যান্সারটা এ নাম্বার। এবার 2 এর অঙ্কগুলো দেখো। 2 এর 1 এর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 101 পাতার স্কুল 4, সেখানে দেখবে 2 এর 1 এর অঙ্কটা আছে, একই অঙ্ক। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। দেখো 2 এর 2 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে x + y বাই √xy = 4 দেওয়া আছে, এবং x বাই ওয়াই সমান দেওয়া আছে a + √b বাই a - √b। তো আমাদের a + b এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো এই দুজনের সাহায্য নিয়ে আমরা a + b এর মানটা বের করে নেব। প্রথমে আমরা দেখো একে কী করছি, আমরা বর্গ করে নিচ্ছি। তাহলে বর্গ করলে এটা হয়ে যাবে, দেখো তার হোল স্কোয়ার, এখানে xy হয়ে যাবে। আর এটা আমরা কত পেয়ে যাবো? এটা 16 পেয়ে যাবো। আচ্ছা, এখানে যদি আমরা সূত্র ভেঙে নিই, s² + 2xy + y², নিচে xy, এখানে আমাদের 16। সবাইকে বাই করে নেব। এটা বা এটা যদি করা হয় তাহলে s² / xy 2xy বাই xy আর y² বাই xy। ঠিক আছে, এটা করতে পারবা। এখানে x কেটে যাবে, x থেকে যাবে, x বাই ওয়াই পেয়ে যাবা। এখানে xy কেটে গেল, 2 থেকে গেল। এখানে y কাটবে, একটা y থাকবে, তাহলে y বাই x পেয়ে যাবা। এটাকে 16। তাহলে x বাই ওয়াই প্লাস y বাই x, 2টা ওইদিকে বিয়োগ হয়ে যাবে। 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 14। তো এটা পেয়ে গেলাম। এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো x বাই ওয়াই এর মানটা হচ্ছে এটা, তাহলে আমরা বা x এর জায়গায়, দেখো এখানে একবার বসাই, x এর জায়গায় বসিয়ে দেবো এই যে কত, a + √b বাই a - √b। দেখো x বাই ওয়াই এর মানটা আমরা বসিয়ে দিলাম, প্লাস y বাই x। দেখো y বাই x বলতে এটাকে উল্টো করে হবে, ঠিক না? x বাই ওয়াই যেটা হয় তার y বাই এক্সটা উল্টো করে লিখবো। তো এখানে লিখবো a - √b বাই a + √b = 14। চলে আসবে এখানে। দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করবো আমরা, তাহলে আমরা লসাগু করব। লসাগুটা হয়ে যাবে a - √b আর a + √b, সেটা মিলে গেল। তাহলে আমাদের গুণ হয়ে যাবে, একই জিনিস গুণ, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে? a + √b দিয়ে হোল স্কোয়ার করে দিলাম, যেহেতু একই আছে দুটো, প্লাস এবার এটা মিলে গেলে দেখো এটাও একই, এটা তোমরা a - √b দিয়ে এটা হোল স্কোয়ার করে দাও। এদিকে আছে কত? 14। উপরে দেখো a + b হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 × a² প্লাস b², তাই না? এটা সূত্র 2 × a² বলে b² সূত্র এটা। আর নিচে এখানে a² মাইনাস b² সূত্র 14। আচ্ছা, এটা 2 × 7 = 14, কাটাকাটি করতে পারবা। তাহলে উপরে a² প্লাস এটা b হয়ে যাবে, a² b, এটা 7। এবার আমরা কী করে নেব? এবার বর্গগুণ করে নেব। তাহলে 7a² মাইনাস 7b, এদিকে যাবে a² প্লাস b। আচ্ছা, এইগুলো একদিকে গেলে দেখো এটা 6a² পেয়ে যাবা, আর -7b ওইদিকে গিয়ে যোগ হয়ে 8b পেয়ে যাবা। 2 দিয়ে কাটাকাটি করলে 2 × 3 = 6, 2 × 4 = 8। তাহলে দেখো তো আমরা a² বাই b যদি করে নিই, তো এটা তোমরা 4/3 করতে পারবা। বর্গগুণ করলে আবার এটা ফিরে আসবে। তাহলে এখান থেকে দেখো আমরা মান নিতে পারবো, এই যে দেখো এই জায়গায় দেখো, এখান থেকে আমরা a² = 4 নিতে পারবো, আর b এর মানটা আমরা 3 নিতে পারবো। ঠিক আছে, কারণ এখানে বলে দিয়েছে যেহেতু a, b মৌলিক সংখ্যা বলেছে, প্রশ্নে a, b মৌলিক বলে দিয়েছে।
এ বি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, তাই না? তা মৌলিক সংখ্যার জন্য দেখো, কারণ এ স্কোয়ার যদি 4 হয় তাহলে এ সমান কত হবে? এ সমান হবে আমাদের +-2। তো আমরা শুধু ধনাত্মক মানটা নিলাম, 2 নিলাম ধনাত্মক মান নিয়ে, এর মানটা হয়ে গেল 2 ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে। ওকে, তাহলে এ এর মান 2, বি এর মান 3। তাহলে আমরা দেখো তো অতএব এ প্লাস বি এর মানটা যে বের করতে বলেছিল বসিয়ে দাও, এর জায়গায় 2, বি এর জায়গায় 3, তাহলে কত পেয়ে গেলাম আমরা? 5 পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 5। দেখো এখানে দেখো এ বি মৌলিক বলেছে, এর মান 2 মৌলিক সংখ্যা আর বি এর মান 3 মৌলিক সংখ্যা, তার জন্য আমরা এখানে ধরে নিতে পারবো যে এ স্কোয়ার 4 আর বি সমান 3। এভাবে ধরে এ প্লাস বি এর মানটা আমরা 5 পেয়ে গেলাম। আর দেখো 3-এর প্রশ্নটা আমাদের বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি যে, ওপি লম্ব এ বি, ওপি এর বর্ধিতাংশ বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে এ বি সমান 8 সেমি এবং পি কিউ সমান 2 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? চলো ছবি এঁকে আমরা প্রশ্নটা ভালো করে বুঝি। তাহলে আমাদের আগে বৃত্ত আছে, আমরা বৃত্তটি নিলাম, আর আমাদের দেখো বৃত্তের কেন্দ্র আমরা ও নাম দিয়ে দিলাম, আর এখানে এ বি, আচ্ছা কেন্দ্র ও বলে দিয়েছি, আর এ বি একটি জে বলেছে, তাহলে আমরা একটা জে নিয়ে নিলাম এ বি। এবার ওপি লম্ব দেখো, এখানে আমাদের এভাবে বাড়িয়ে দিলাম, এটাকে আমরা পি দিয়ে দিলাম। তাহলে ওপি লম্ব এ বি বলেছে এবং ওপির বর্ধিতাংশ বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে, এই জায়গায় আমাদের আবার ছেদ করেছে, এটা বলে দিয়েছে আমাদের। আর এখানে এ বিটা বলেছে কত? 8 সেমি। এবি যদি 8 সেমি হয় তাহলে আমরা এপি পেয়ে যাব, এপি হবে আমাদের 4 সেমি। এবি এর অর্ধেক হবে এপি, কারণ এটা লম্ব। দেখো ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এপি সমান পিবি, তাহলে এপিটা এবির অর্ধেক হবে, তো এটা আমরা পেয়ে গেলাম 4 সেমি। বৃত্তের ব্যাসার্ধ এটা আমাদের নির্ণয় করতে বলেছে, ওয়ে কত হবে? আচ্ছা এখানে দেখো এটা পিকিউর মানটা দেওয়া আছে আমাদের, এটা 2 সেমি। তাহলে পিকিউ 2 সেমি দেওয়া আছে, তাহলে দেখো তো এখানে আমাদের সমান আছে ও এ সমান ও কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা আমরা যদি এখানে ওপি বের করি, দেখো ওপি, তাহলে ওপি আমাদের কত হবে? ওপিটাকে আমরা বলতে পারবো যে ও কিউ মাইনাস পি কিউ, তাই না? এই যে ও কিউ থেকে পি কিউ বাদ দিলে আমরা ওপি পাবো, তাহলে এখানে ও কিউ জায়গায় আমরা ও এ বসাতে পারবো, যেহেতু আমাদের সমান ও এ আর ও কিউ। আর পি কিউর মানটা 2 আছে, আমরা 2 বসিয়ে দিলাম, তাহলে ওপির মানটা এই যে পেয়ে গেলাম। তো এবার দেখো এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ আছে, এই যে এই ওপিটা, তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা পাবো অতিভুজ হচ্ছে ও এ, তাহলে ও এ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান ভূমি আমরা এপিকে নিলাম, এপি স্কোয়ার প্লাস লম্ব আমরা ওপিকে নিয়ে নিলাম ওপি স্কোয়ার। তাহলে মানগুলো বসিয়ে দেবো, এপি হচ্ছে 4 স্কোয়ার, আর ওপির মানটা বের করলাম ও এ -2 তার হোল স্কোয়ার, 4 স্কোয়ার 16। এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি আমরা ভেঙে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো এদিকে আমরা যদি ও স্কোয়ার কেটে দিই, তাই এদিকে আমাদের 0 থেকে গেল, থেকে 16টা মাইনাস 4 OA, আর এটা 2 স্কোয়ার 4। দেখো -4 এটা আমরা এদিকে নিয়ে আসলে পরে +4 হয়ে যাবে, তাহলে আমরা 4 OA সমান। তো এবার দেখো 16 আর 4 যোগ করে কত হবে? 16 আর 4 যোগ করে 20 পেয়ে যাবা, 4 পাচ্ছে 20, তাহলে বা OA সমান কত? 5 পেয়ে গেলাম। তা দেখো বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 5 সেমি, তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ কত? 5 সেমি, এটা আমাদের অ্যান্সার। দেখো 4-এর প্রশ্নটা বলেছে কিউআর বৃত্তচাপের উপর অবস্থিত কোণ কিউএআর ও কোণ কিউপিআর দুটি পরিদৃষ্ট কোণ। যদি কোণ পিআরকিউ সমান 80 ডিগ্রি ও পিআর সমান আর কিউ হয়, তবে কোণ কিউএআর এর মান কত হবে? আচ্ছা চলো আমরা ছবিটা তৈরি করি, প্রশ্ন যেভাবে আছে সেভাবে আমরা ছবি তৈরি করব। আমাদের বৃত্ত আছে, ঠিক আছে, আর এখানে আমাদের বলেছে কিউআর একটা বৃত্তচাপ, এই যে আমরা নিয়ে নেব কিউআর, এটা আমরা কিউআর একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। এবার দুটি যে পরিদৃষ্ট কোণ বা বৃত্তস্থ কোণ যেটা আছে, দেখো একটা এ বিন্দুতে আছে আর একটা পি বিন্দুতে আছে, তো এই যে এইভাবে নিয়ে নেব, এইভাবে, এই যে এটা এ নাম দিয়ে দিলাম। তো
তাহলে আমাদের দেখো পরিদৃষ্ট কোণ কিউ এ আর বলেছে একটা, আর একটা বলেছে কিউ পি আর। তাহলে এখানে আমরা নিয়ে নেবো এই জায়গায়, আমরা পি বিন্দু নিয়ে নিলাম, কিউ পি আর, এটা যোগ করে দেব। এই যে দুটো কোণ, এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ বা বৃত্তস্থ কোণ, এই দুটো কোণ বলে দিয়েছে। আর ওখানে বলেছে কোণ পি আর কিউ মানে এই কোণটা আমাদের বলেছে কত, 80 ডিগ্রি। ঠিক আছে, আর পি আর আর কিউ সমান, এই যে পি আর বাহুটা আর যে আর কিউ বাহুটা সমান বলে দিয়েছে। তাহলে কোণ কিউ এ আর মানে এই কোণটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এই কোণটা আমরা বের করে নেব। প্রথমে আমাদের করতে হবে কি, এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে, এই দুটো কোণ সমান, এটা এই এক্স হয় তাহলে এই এক্স হবে। তা দেখো এই যে ত্রিভুজটা আছে কিউ আর পি, ত্রিভুজের তিনটি কোণ কত, এটা আছে এক্স, এটা ওই এক্স, আর এটা আছে 80 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তো এক্সের মান পেয়ে যাবো 2x, এটা বিয়োগ করে কত পেয়ে যাবা, এটা বিয়োগ করে 100 ডিগ্রি পাবা, এটা 50 ডিগ্রি। তা দেখো এই কোণগুলো পেয়ে গেলাম আমরা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে এটা আমাদের 50 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার দেখো এই যে এই কোণটা আমাদের 50 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, আর একই বৃত্তাংশস্থ সকল কোণগুলো সমান হয়, তাহলে এটা 50 ডিগ্রি হলে এও 50 ডিগ্রি হয়ে যাবে। দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে, কোণ কিউ এ আর যে বের করতে বলেছিল কত পেয়ে গেলাম, 50 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। 5 প্রশ্নটা দেখো, আমাদের দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত দেওয়া আছে। উচ্চতা অনুপাত আমরা প্রথম চোঙের উচ্চতা h1 নিলাম, আর দ্বিতীয় চোঙের উচ্চতা h2 নিয়ে নিলাম। তাহলে এদের অনুপাতটা আছে 1:2, তাহলে 1/2 পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে। তাহলে দেখো এখানে ভূমির পরিধি প্রথম চোঙ, এখানে আমাদের চোঙ আছে, প্রথম চোঙের ভূমির পরিধি, চোঙের ভূমিটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তের পরিধির সূত্র 2πr। তো 2π প্রথম চোঙের ক্ষেত্রে r1, 2πr1 বাই 2πr2, এ হচ্ছে আমাদের ভূমির পরিধি। এদের অনুপাত কত বলেছে আমাদের, 3:4, 3/4। আচ্ছা, এখানে 2 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে এখানে r1/r2 পেয়ে যাবে কত, 3/4। আমাদের কী বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে যে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাদের বলতে চোঙ দুটির আয়তন। তো দেখো প্রথম চোঙের আয়তন πr1² h1, এটা হচ্ছে প্রথম চোঙের আয়তন। দ্বিতীয় চোঙের আয়তন πr2² h2, এটা হচ্ছে দ্বিতীয় চোঙের আয়তন। চলো এটা সরল করলে আমাদের মান বেরিয়ে আসবে। তাহলে দেখো সমান সমান, এখান থেকে পাই কেটে যাবে, এই যে পাই কেটে দাও। আর এখানে আমাদের এটাকে লিখতে পারবো r1/r2 তার হোল স্কোয়ার লিখতে পারবো, যে স্কোয়ার আছে। আর এখানে h1/h2, এদের মান বসিয়ে দাও। r1/r2 এর মান কত আছে, 3/4, তাহলে এখানে আমরা লিখবো 3/4, তার হোল স্কোয়ার হবে এটা। আর h1/h2 এর মানটা আছে 1/2, এটা 9/16, 1/2। তো দেখো 9 এটা কত যাবে, 16 দিয়ে 32 হয়ে যাবে। তাহলে দেখো চোঙ দুটি আয়তনের অনুপাত পেয়ে গেলাম 9:32, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, 3 থেকে শুরু বড় প্রশ্ন। তো চলো আমরা বড় প্রশ্নগুলো করাই। 3-এর অঙ্কটা বলছে এখানে, সমজিৎ 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 3টি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। তবে সৌম্যজিৎ কোন ব্যাংকে কত টাকা রেখেছিল সেটা আমাদের বের করতে বলেছে। তা ধরে নেব যে প্রথম ব্যাংকে P1 টাকা, দ্বিতীয় ব্যাংকে P2 টাকা, আর তৃতীয় ব্যাংকে P3 টাকা রেখেছিলেন, এটা আমরা ধরে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো, তাহলে আমরা প্রথম ব্যাংকের সুদ যদি বের করি, তাহলে এখানে প্রথম ব্যাংকের সুদ দেখো, প্রথম ব্যাংকের টাকা রাখে P1, আর সময় প্রথম ব্যাংকের সময়টা আছে 2 বছর, আর এখানে যে আমাদের সুদের হারটা আছে 5%, তাহলে 5/100, এটা হচ্ছে প্রথম ব্যাংকের সুদ। প্রথম ব্যাংকের টাকা রাখে P1 টাকা, ওকে, আর সময়টা 2 বছর, 5% সরল সুদ আছে, এই সুদটা প্রথম ব্যাংকের সুদ হচ্ছে এটা টাকা। আচ্ছা, সমান সমান হবে, প্রত্যেকটা ব্যাংকের সুদের পরিমাণটা সমান বলে দিয়েছে। দ্বিতীয় ব্যাংকের টাকা রাখে P2 টাকা, আর সময়টা দ্বিতীয় ব্যাংকের সময় এখানে বলে দিয়েছে 3 বছর। ঠিক আছে, এটা কিন্তু সুদের সূত্র, সুদ সমান সমান PTR/100, ওই সূত্রটা আছে এখানে। আর এখানে সুদের হারটা হচ্ছে 5%, তাহলে এখানে 5/100 হবে। তৃতীয় ব্যাংকের টাকা রাখে P3 টাকা, তৃতীয় ব্যাংকের সময়টা 5 বছর, আর এই যে 5%, 5/100।
100 100 100 কেটে দাও, 5 5 5 কেটে দাও। তাহলে দেখো তো আমরা এখান থেকে কী পাচ্ছি, 2p1 3p2 সমান সমান 5p3। আচ্ছা, আমরা এখান থেকে p2 এর মানটা বের করবো p1 দিয়ে। তাহলে দেখো তো এখান থেকে আমরা যদি বলি p2 কত হবে, p2 হবে 2p1/3, আর p3 এর মানটা বের করবো p1 দিয়ে। তাহলে p3 কত বের করতে পারবো, তাহলে এখান থেকে আমরা p3 পেয়ে যাব, p3 সমান সমান 2p1 কত 5 হবে, এই যে এখানে 5 আছে 5। তাহলে আমরা p2 আর p3 মানটা p1 দিয়ে বের করে দিলাম। এবার দেখো অতএব এই যে তিনটি টাকা ছিল, তিনটি ব্যাংকের টাকাটা p1 p2 p3, তাহলে এদের যোগফল কত হবে, p1 প্লাস p2 প্লাস p3। এদের যোগফলটাই দেওয়া আছে টাকাটা, সম্পূর্ণ টাকাটা কত টাকা দেওয়া আছে দেখো, 6,20,000 টাকা, 6,20,000 টাকা এই টাকাটা দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা দেখো মানগুলো বসিয়ে দেবো, p1 থেকে গেল প্লাস, আচ্ছা p2 মান দেখো, p2 মান হচ্ছে 2p1/3 প্লাস p3 মান 2p1/5, এদিকে 62 4টা শূন্য। এখানে আমাদের লসাগুটা 15, তার 15 দিয়ে যদি গুণ করে দিই তো এটা হবে 15p1, এটা হচ্ছে কাটাকাটি করে 5 পাবা, তো এটা 10p1 পেয়ে যাবা, এটা পেয়ে যাবা কত 3, এটা 6, এটা 6 পেয়ে যাবা 6p1। 15 দিয়ে গুণ করছি, তাহলে এখানে আমরা 15 ইন্টু 62 4টা শূন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদিকে দেখো যোগ করো, এদিকে যোগ করে আমরা কত পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো দেখো 31, তো এটা 31p1, এদিকে 62 4টা শূন্য ইন্টু 15, 31 দিয়ে 62 2 4টা শূন্য। আচ্ছা, তাহলে p1 এর মানটা পেয়ে গেলাম, তাহলে p1 কত পেলাম, 15 দিয়ে কত 30, আবার 4টা শূন্য, এই দেখো 3 লক্ষ টাকা। তাহলে প্রথম ব্যাংকে 3 লক্ষ টাকা রাখেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো কার মানটি বের করব, এবার আমরা বের করব p2। তাহলে p2 আমাদের ছিল 2p1, p1 মান দিয়ে বের করে নিলাম, 3 5টা শূন্য, 4টা শূন্য 5টা শূন্য, আর নিচে কত আছে 3 আছে। এটা যদি কাটাকাটি করা যায় তাহলে 1 5টা শূন্য 4টা 5টা, এটা যদি গুণ করে নাও তাহলে 2 5টা শূন্য হয়ে যাবে, 2 লক্ষ টাকা, 4টা 5টা। আর p3 দেখো এটা আছে আমাদের 2 ইন্টু 3 5টা শূন্য 4টা 5টা, নিচে আমাদের 5 আছে, 5 দিয়ে যদি কাটাকাটি করো 5 6 30, 4টা শূন্য বসবে, আর 2 দিয়ে গুণ করলে 12, 4টা শূন্য, 1,20,000 টাকা। দেখো তাহলে তিনটি ব্যাংকে যে টাকা রাখে, তাহলে প্রথম ব্যাংকে টাকা রাখে, প্রথম ব্যাংকে টাকা রাখে কত টাকা, এই যে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 3 5টা শূন্য এত টাকা। দ্বিতীয় ব্যাংকে টাকা রাখে 2 লক্ষ টাকা, 2 5টা শূন্য টাকা। আর তৃতীয় ব্যাংকে টাকা রাখে 1,20,000 টাকা, 4টা শূন্য টাকা। এই তো আমাদের অ্যান্সারটা। প্রত্যেক ব্যাংকে কত টাকা রেখেছিলেন সেটাই আমাদের বের করতে বলেছিল, সেটা আমরা বের করে নিলাম। 3 অথবা অঙ্কটা দেখো, আমাদের এখানে বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবর্তী সুদ যথাক্রমে 440 টাকা এবং 869.40 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের পরিমাণ বের করতে বলেছে। মূলধন, তা আমরা মূলধনকে যেটা আসল, ঠিক না, আসলটাকে আমরা x টাকা ধরে নিলাম, আর বার্ষিক সুদের হার যেটাকে আর বলা হয় তাকে আমরা y% ধরে নিলাম। তাহলে সরল সুদ আমাদের যদি বের করি, সরল সুদ সেটা হচ্ছে আমাদের দেখো x ইন্টু, আর এখানে হচ্ছে সময়টা কিন্তু আমাদের 2 বছর বলেছে, বার্ষিক সুদের হার y 100। আচ্ছা, এই সরল সুদটা কিন্তু দেওয়া আছে কত 840, এটা 840-এর সঙ্গে সমান করে দিলাম। আর চক্রবৃদ্ধি সুদ আমরা বের করবো,
বৃদ্ধি সুদ। দেখো চক্রবৃদ্ধি সুদটা এভাবে পাবো, আসল ইন্টু 1 প্লাস আর বলতে এখানে y%, y/100, আর সময়টা 2 বছর। আর এখানে দেখো এটা সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আসল বাদ দিব, এটা চক্রবৃদ্ধি সুদ। এটা সরল করে নেব আমরা, এক্সট্রা কমন নিলাম। এখানে এটা যে সূত্র ফেলে দিই, এটা হবে a² প্লাস 2ab মানে 2y/100 পাবা। এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটা y²/100 হয়ে যাবে 10,000, 4টা শূন্য। এক্স কমন নিয়েছে, এখানে 1 কেটে যাবে। আমরা দেখো y/100 কমন নিতে পারবো, তাহলে xy/100 হয়ে যাবে। এখানে থেকে যাবে 2 প্লাস y/100। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এর মানটা আবার বলে দিয়েছে কত, এই যে 869.40, নাম দিয়ে দেবো আমরা কত, 2 নং। এখন 2 ভাগেতে 1 করব, করে পাই। তাহলে দেখো 2 নংটা প্রথমে লিখছি, 2টা আছে xy/100, 2 প্লাস y/100, এটা 2-এর। আর 1-এর আছে x গুণিত 2 গুণিত y/100। ডান দিকে আছে 869, দশমিকটা উঠিয়ে নিলাম। আর এখানে 840 ইন্টু দশমিক উঠিয়ে দেখো 100 পাবা। আচ্ছা, এই যে 100 কেটে দেবো, xy কেটে দিলাম, 2 থেকে গেল। 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 2 4 8, আর 2 দিয়ে 4 0, 420, একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, আমরা এখানে নিয়ে চলে আসছি। আচ্ছা, 1 নং 2 নংটা এটা মুছে দিলাম আমরা। এই যে আমরা দেখো, তাহলে বা আমাদের এদিকে থেকে গেল 2 প্লাস y/100 থেকে গেল, এদিকে নিচে তো কিছু নাই। আর এখানে দেখো, এখানে আমাদের থাকবে 8694, নিচে 420 ইন্টু 10। আচ্ছা, আমরা দেখো তো, আমরা কাটাকাটি করব, 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে 4, 2 একে 2 0, এখানে 2 4 8, আর এটা 2 3 6, 2 4 8, 2 7 14। আচ্ছা, আমরা এখানে কাটাকাটি করব, কত দিয়ে করব, 7 দিয়ে যদি করি, দেখো 7 6 42, 7 দিয়ে 14, 7 একে 7, 7 3 21 0। এবার আমরা কাটাকাটি করব 3 দিয়ে কাটাকাটি, এখানে 3 2 6, 0 হবে, আর 3 7 21। তা দেখো তো আমরা কত পেয়ে গেলাম, 2 প্লাস y/100, এদিকে থাকলে উপরে 207, নিচে 10 আর 10 গুণ করলে 100, বা y/100, এদিকে 207/100, 7 আছে, -2 y/100, এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করবা, 7/100 পেয়ে যাবা। 100 কেটে দাও, y = 7। এবার এই মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দিচ্ছি। 1 নং থেকে দেখো আমাদের আছে কত, আমাদের আছে x ইন্টু 2 ইন্টু 7, আর 100, y জায়গায় 7 বসালাম। এদিকে আছে 840, 840 আছে, 840, 12 7 84, 0 বসে গেল, 2 6 12, ঠিক আছে, আর একটা শূন্য বসবে। তাহলে এক্সের মানটা দেখো, 60 আর 100 গুণ করলে কত পেয়ে যাবো আমরা, 6000 পেয়ে যাবো। এই দেখো, তাহলে কিন্তু আমরা মানগুলো পেয়ে গেছি, তাই না। মূলধন যেটা বের করতে বলেছিল, মূলধন 6000 টাকা, 6000 টাকা। আর বার্ষিক সুদের হার যেটা চেয়েছিল, বার্ষিক সুদের হারটা আমরা কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেছি 7%। এই যে আমাদের অ্যান্সার। 4-এর 1 অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, পেজ নাম্বার 109 পাতার স্কুল 13, সেখানে দেখবা 4-এর 2 নম্বর অঙ্কটা আছে। তাহলে আগের ক্লাসে কি অঙ্কটা দেখে নাও। এবার দেখো 4-এর 2 নম্বর প্রশ্নটা। তো আমাদের দেখো এখানে সমাধান করতে হবে, এক্সের মান বের করতে হবে। দেওয়া আছে x+2 ইন্টু x+3 মাইনাস 100/99² = 0। তো এখান থেকে আমাদের সমাধান করে এক্সের মানটা বের করতে হবে। দেখো, এটা রাশি গুণ করে নেবা, s² প্লাস
2x আর 3x, এখানে 6x পেয়ে যাবা 6x। আচ্ছা এখানে 2x, এদিকে 3x, 5x পাবা। 6x না, এটা পেয়ে যাবা 5x, ঠিক আছে। আর এটা 3 দিয়ে 6 এরকম পাবা গুণ করে রাশি রাশি। আর এখানে 100 আর 99 স্কোয়ার, 99 স্কোয়ার তোমরা পেয়ে যাবা কত, এটা 9801, ঠিক আছে। 99 গুণ করবো 9801 পেয়ে যাবা, ইকুয়াল টু 0। আর এখানে ভগ্নাংশ যোগবিয়োগ করে নিব, এক্স স্কোয়ার প্লাস 5x রেখে দিলাম। আর ভগ্নাংশ যোগবিয়োগটা 9801, 6 দিয়ে যদি গুণ করা যায়, দেখো 6 একে 6, 0, 6 8 48, 6 9 54, 54 ওদিকে 4 58, মাইনাস এটা 100টা নেমে গেল। আচ্ছা এটা দিয়ে যে গুণ করে দিই, তাহলে 9801 এস স্কোয়ার প্লাস 5 দিয়ে গুণ হবে, 5 একে 5, 0, 5 8 40, আর হলো 4, 5 9 45, 45 আর 4 49, ঠিক আছে। এত এক্স। আর এখানে যদি বিয়োগ করে নাও 100 বাদ যাবে, তাহলে প্লাস 58, এটা 706 হয়ে যাবে, তাহলে 0। আচ্ছা 9801 এস স্কোয়ার প্লাস, সেটা যদি মিডিল ফ্যাক্টর করো, এটা যদি ভাঙো তো এটা এভাবে ভেঙে নিতে পারবো, 29502 প্লাস 19503, ঠিক আছে। এখানে এক্স দিয়ে দেবো, এই দুটো যোগ করে এটা পাবা, আর এই দুটো গুণ করে যা হবে এই দুটো গুণ করে তাই হবে, ঠিক আছে। এটা তোমরা মনে রেখে দেবা, বিশাল বড় বড় সংখ্যা আছে, একটু মনে রেখে দিতে হবে। আর এখানে 58706 0, 9801 এস স্কোয়ার, এটা গুণ করে নেব, তাহলে 29502 এক্স প্লাস 19503 এক্স 58706 ইকুয়াল টু 0। এটা দেখো কমনটা একটু মনে রাখবা, 99x কমন নিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 99 হবে, যেহেতু 99 গুণ করে পেয়েছিলাম, এটা 9801, তো এখানে 99xই পাবা। আর এখানে 99 ভাগ করবা, এটা 298 পাবা, এটা একটু মনে রেখে দেবা, ঠিক আছে। এটাতে ভাগ করবা পাবা এটা। আচ্ছা এবার এখানে দেখো, এখানে আমরা 197 কমন নিব, 197, ঠিক আছে। এক্স যাবে না কমন, 197, এটা মনে রাখবা যে কমনটা যাবে 197, তো এটা ভাগ করলে পরে এখানে 99 পাবা, এক্স থেকে যাবে। আর এটা দিয়ে ভাগ করবা, এটা 298 পাবা, এই যে 298, এটা ঠিক মিলবে, তোমরা জানো ফ্যাক্টরে 0। তাহলে এভাবে তোমাদের করে নিতে হবে এই দুটো জিনিস, এই জিনিসটা আর এই জিনিসটা একটু মনে রেখে দিতে হবে তোমাদের। তাহলে আমরা এখানে দেখো বা ফ্যাক্টরটা পেয়ে গেলাম, 99x প্লাস 298 ইন্টু পরে থেকে গেল 99x প্লাস 197 ইজ ইকুয়াল টু 0। এবার হয় অথবা দিয়ে মানটা বের করে নেব। দেখো হয়, তাহলে আমরা 99x প্লাস 298 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্সের মানটা মাইনাস 298/99, যদি ভাগ করে দাও 3 বারে নাও, 3 নং 27, 3 নং 27 29, এখানে 1 নেমে গেল, তাহলে এখানে 3 পূর্ণ 1/99, তাহলে এখান থেকে এক্সের মানটা মাইনাস 3 পূর্ণ 1/99, তাই না। 3 নং 27, 3 নং 27 29, এটা মিলে গেল 1, ঠিকই আছে। এবার অথবা আমাদের দেখো 99x প্লাস 197 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে যদি এক্সের মানটা বের করো, তাহলে মাইনাস 197/99, এখানে যদি ভাগটা দেখাও, এখানে একবার নেবা 99, তা 9 কত দিলে, দেখো 9 কত দিলে 17, তো এটা কত হবে, এটা 8 হবে, এই যে এখানে 8, আর এদিকে আমাদের কত হয়ে গেল, এটা হয়ে গেল 8, তো 9 কত দিলে 18, তো এটা 9 দিলে 98, তাহলে আমাদেরকে 1 পূর্ণ 98, এটা 98 হবে, 98/99, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখান থেকে এক্সের মানটা কত হয়ে গেল, মাইনাস 1 পূর্ণ 98/99, তাহলে এক্সের দুটো মান পেয়ে গেছি, এক্সের এই একটা মান, এক্সের এই একটা মান। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, তোমরা একটু দেখে নিবা ভালো করে। এবার দেখো 5-এর অঙ্কটা, তো
এখানে 5 অঙ্কটা বলেছে, একটি বিদ্যালয়ে এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা 6 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালো। এর ফলে সম্মুখ সারিতে যতজন শিক্ষার্থী দাঁড়ালো, শিক্ষার্থীরা যদি নিরেট বর্গাকারে দাঁড়াতো, ঠিক আছে, সম্মুখ সারিতে 24 জন কম শিক্ষার্থী দাঁড়াতো। শিক্ষার্থীর সংখ্যা এখানে বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো আমাদের বুঝতে হবে প্রশ্নটা। আচ্ছা, তোমাদের আগে বলে রাখি আমি যে এই অঙ্কটা আমরা 105 পাতার স্কুল 9 সেখানে 5-এর অথবা অঙ্কটা ছিল, এই অঙ্কটাই ছিল। তো সেখানে আমি 4 গর্ভ বিশিষ্ট, তাই না, 4 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ ধরে অঙ্কটা করিয়েছি বলে অ্যান্সারটা আলাদা এসেছে। তাহলে সেখানে কিন্তু 6 গভীরতা বিশিষ্ট ছিল। তো আমরা এখানে দেখো 6 গভীরতা বিশিষ্ট ধরে অঙ্কটা করব এবং অ্যান্সারটা মেলাবো। ঠিক আছে, তাহলে যেটা তোমরা আগে অঙ্কটা দেখেছিলাম, তোমরা ওই অঙ্কটা একটু এইভাবে করে নেবা যেভাবে আমি করাবো। তাহলে এখানে দেখো তো, আমরা যদি একটা বর্গক্ষেত্র ছবি আঁকি, এই যে আমাদের বর্গক্ষেত্র। তাহলে দেখো সম্মুখ সারিতে আমরা ধরে নেব যে শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে কতজন, 1 জন। এই যেভাবে দাঁড়িয়েছে কতজন, 1 জন দাঁড়িয়েছে। তাহলে এখানে আমরা ভিতরে একটা বর্গক্ষেত্র তৈরি করছি। দেখো 6 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়িয়েছে, মানে এইদিকে 6 জন, এইভাবে দেখো, এভাবে যদি বলো তাহলে যে 1 2 3 4 5 6 জন, এদিকেও 6 জন, 1 2 3 4 5 6, এদিকেও 6 জন, 1 2 3 4 5 6, এদিকেও 6 জন, 1 2 3 4 5 6, এভাবে করে 6 জন করে দাঁড়িয়েছে। ঠিক আছে, এভাবে করে যদি দাঁড়াই তাহলে দেখো আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করে নেব। তাহলে আমরা এখানে ধরে নিব যে সম্মুখ সারিতে যে শিক্ষার্থী দাঁড়িয়েছিল কতজন করে, 1 জন। তাহলে লিখব ধরি সম্মুখ সারিতে শিক্ষার্থীর সংখ্যা 1 জন, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে। তাহলে আমাদের মোট আমাদের এখানে কী বলেছে, মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা লিখব। মোট শিক্ষার্থীর সংখ্যা হবে, দেখো মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে। এই যে দেখো আমাদের এই যে পুরোটা যদি ধরি বর্গক্ষেত্রটা, সেটা হচ্ছে s² টোটালটা, কিন্তু আমাদের দাঁড়িয়েছে তো এই জায়গাগুলোতে দাঁড়িয়েছে, এখানে তো দাঁড়ায়নি। তাহলে এর ক্ষেত্রফলটা বাদ দিব। তাই এই ক্ষেত্রফলটা কী করে বাদ দিব, দেখো তাহলে আমাদের দেখো এদিকে 6 জন দাঁড়িয়েছে, মানে 6 বাদ, এদিকে 6 বাদ, তা টোটাল x থেকে, তাই না, কত 6 + 6, এখানে যদি আমরা দিই বন্ধনীটা বড় বন্ধনী দেবো, এই যে টোটাল x থেকে 6 + 6, এদিকে 6 এদিকে 6, এই যে এতটা বাদ। তাহলে এই যে ভিতরে জায়গাটা ক্ষেত্রফল, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলে আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা পেয়ে যাবো এতজন। তো এটা সরল করে নাও। তাহলে এখানে দেখো এটা s² মাইনাস এটা কত হবে, এটা 12 হবে, s², বড় বন্ধনীটা দিলাম, x - 12 তার স্কোয়ার, এই যে এতজন। ঠিক আছে, আচ্ছা এই যে মোট শিক্ষার্থীর সংখ্যা এতজন। এখন যদি নিরেট বর্গাকারে দাঁড়ায় তখন কিন্তু আমাদের 24 জন, প্রত্যেক সম্মুখ সারিতে 24 জন কম করে হয়। তাহলে আমরা লিখব নিরেট বর্গাকারে দাঁড়ালে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে, দেখো নিরেটভাবে যদি দাঁড়ায়, তাই না, যদি ফাঁক না থাকে, তাই না, এখানে যদি ফাঁকা না থাকে তাহলে দেখো টোটাল তো 1 জন ছিল, কিন্তু এখানে 24 জন কম বলে দিয়েছে, তাই না, সম্মুখ সারিতে 1 জন থেকে 24 জন কম। তাহলে এই যে সম্মুখ সারিতে এতজন হবে, আর মোট হবে কত, এই যে বর্গাকার বলে আমাদের কি তার স্কোয়ার করে দিতে হবে, হোল স্কোয়ার, কারণ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর স্কোয়ার, তার জন্য আমাদের এই সংখ্যাটা চলে আসছে এতজন। তাহলে দেখো নিরেটভাবে দাঁড়ালে শিক্ষার্থীর সংখ্যা এতজন হবে, আর যদি এভাবে দাঁড়ায় শূন্য করব তাহলে এভাবে হবে। তাহলে এই দুটো তো শিক্ষার্থীর সংখ্যা দুটো আমাদের কী হবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা দেখো যে s² মাইনাস x - 12 তার হোল স্কোয়ার সমান x - 24 তার হোল স্কোয়ার সমান পেয়ে গেলাম। এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব।
তাহলে দেখো তো এখান থেকে যে এক্সের মানটা বের করো, তাহলে এস স্কোয়ার মাইনাস এটা কত হবে, এটা এস স্কোয়ার মাইনাস 2x প্লাস এটা 144, আচ্ছা এখানে 2x হবে না, এটা 24x হবে, 24x 144, এটা এস স্কোয়ার মাইনাস এটা 48x পেয়ে যাবে প্লাস 24 বর্গ 576, তাহলে এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস 24x মাইনাস 144 আর এস স্কোয়ার মাইনাস 48x প্লাস 576। আচ্ছা এখানে দেখো এই যে এস স্কোয়ার কেটে দিলাম, তাহলে মাইনাস এস স্কোয়ার, আচ্ছা এটা আর এটা এদিকে যদি চলে আসে যোগ হয়ে যাবে, তাহলে যোগ হয়ে কত পেয়ে যাবে দেখো 8 4 12, 4 2 6, 6 আর ওদিকে হচ্ছে 7 72x, আর এটা এদিকে আসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে মাইনাস করে নাও, তাহলে আমাদের কী হবে, এটা আমাদের যোগ হবে, তাহলে যোগ যদি করো 6 4 10 আর 7 আর এদিকে 4, 7 4 11 আর হাতের 1 12, 5 আর 1 6 আর হাতের 1 7, 720, মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে নিই, তাহলে এস স্কোয়ার মাইনাস 72x 2 আছে 72x প্লাস 720 ইকুয়াল টু 0। ফ্যাক্টরটা এখানে ভাঙা হয়, এস স্কোয়ার মাইনাস 60x মাইনাস কত 12x প্লাস 720 ইকুয়াল টু 0। এবার যদি আমরা কমন নিই, তাহলে দেখো এখান থেকে কত হবে, এখান থেকে হবে এক্স কমন নিলে পরে এক্স মাইনাস 60, আর এখানে মাইনাস যদি 12 কমন নাও, এখানে এক্স মাইনাস 60 পেয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ফ্যাক্টরটা এক্স মাইনাস 60 আর এক্স মাইনাস 12 0। দেখো আমাদের এখানে এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0 নিতে পারবো, তাহলে এক্সের মানটা 60 হয়ে যাবে। দেখো যেহেতু এক্স নট ইকুয়াল টু 12 হবে, কেন, কারণ দেখো যে 12 জন যদি হয় তাহলে 12 থেকে 24 জন কম ছিল, তাহলে 12 থেকে 24 করলে পরে কি ঋণাত্মক মান চলে আসছে, তো এখানে ঋণাত্মক চলে আসছে, এখানে ঋণাত্মক, তাই না, তাই ঋণাত্মক তো হবে না এখানে আমাদের, তার জন্য আমাদের 60 নিতে হবে, 60 থেকে 24 বিয়োগ করা যাবে, তার জন্য অ্যান্সারটা আমাদের এক্সের মানটা এখানে অ্যান্সার না, এটা এক্সের মান, আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে, তাহলে এক্সের মানটা পেয়ে গেছি। এবার আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা বের করে নেব, মোট শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা দেখো কত হবে, আমরা যে কোনো এক জায়গায় বসালে হবে, এই জায়গায় বসালে হবে, এই জায়গায় বসাতে হবে, আমি এই জায়গায় বসিয়ে দিচ্ছি দেখো, তাহলে এখানে এক্সের জায়গায় কত বসিয়ে দেবো আমরা 60 মাইনাস 24 তার স্কোয়ার এতজন, তা এটা বিয়োগ করে তোমরা পাবো আবার 36 স্কোয়ার এতজন, 36-এর বর্গটা 1296 পেয়ে যাবে, 36-এর বর্গ 36 গুণ করবা 1296 এতজন, তাহলে এই আমাদের অ্যান্সারটা, ঠিক আছে। তা তোমরা কিন্তু এই যে বললাম যেটা 105 পাতার যে 9 স্কুলের 5-এর অথবা অঙ্কটা ছিল, তোমরা সেখানে যে অঙ্কটা আমি করিয়ে দিয়েছি, তোমরা এই নিয়মে করে নেবা। দেখো 4 গর্ভ বিশিষ্ট যদি বলে 4 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ, তো 4 থাকলে পরে আগের অঙ্কটা ঠিক আছে, আর যদি 6 গভীরতা বিশিষ্ট বলে তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তো তোমরা আগের অঙ্কটা এভাবে করে নিবা। দেখো 5-এর অথবা অঙ্কটা এখানে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের বর্গের সমান, কয়েক বছর পরে পিতার বর্তমান বয়সের অর্ধেক যখন পুত্রের বয়স হবে, তখন পিতার বয়স পুত্রের বর্তমান বয়সের 8 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত এটা বের করতে বলেছে। আচ্ছা এখানে তো বলে দিয়েছি পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের বর্গের সমান, তা পুত্রের বর্তমান বয়সটা আমরা ধরে নিচ্ছি, তাহলে লিখব ধরি পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স, ঠিক আছে, আমরা x বছর ধরে নিলাম। তার অতএব পিতার বর্তমান বয়স কত হবে, পুত্রের বর্তমান বয়সের বর্গের সমান বলেছে, তাহলে এস স্কোয়ার এত বছর হবে পিতার বর্তমান বয়স। এবার দেখো কয়েক বছর পরে, ঠিক আছে, পুত্রের বয়স হবে, এখানে বলে দিয়েছে কয়েক বছর পরে পুত্রের বয়স হবে, দেখো এই যে
পিতার বর্তমান বয়সের অর্ধেক হয়ে যাবে পুত্রের বয়সটা। তার পিতার বয়স তো ছিল এস স্কোয়ার, তার অর্ধেক হয়ে যাবে পুত্রের বয়স এত বছর। কয়েক বছর পরে পিতার বয়স কত হয়ে যাবে, এখানে বলে দিয়েছি কয়েক বছর পরে পিতার বয়সটা হবে পুত্রের বয়সের 8 গুণ। তাহলে পুত্রের বয়স ছিল এক্স বছর বর্তমান, তাহলে এক্সের 8 গুণ, তাহলে 8x হয়ে যাবে আমাদের। তো এখানে পেয়ে যাবো 8x, কত 8x বছর। তো এবার দেখো আমাদের শর্তটা দেখো, এই যে দেখো পুত্রের বয়সটা যেটা আমাদের আছে এই যে এস স্কোয়ার বাই 2, এই বয়স থেকে কয়েক বছর পর থেকে বর্তমান বয়সটা বাদ দিব, যা হবে মানটা। এবার এই যে পিতার দেখো, পিতার যেটা বয়সটা ছিল যেটা বের করলাম 8x থেকে আগের যেটা বয়স ছিল এই যে এস স্কোয়ার, এটা যেটা বাদ দিব, আমাদের দুটো কী হবে, সমান চলে আসবে। এই শর্তটা স্যাটিসফাই করবে। দেখো তোমাদের আমি দেখাচ্ছি এখানে কীভাবে স্যাটিসফাই করছে। এই যে এখানে দেখো, এই যে আমি যদি পুত্রের বয়সটা 6 বছর ধরি, তাহলে পিতার বয়সটা কত হবে 36 বছর। তাহলে এবার লক্ষ্য করো তো, এই যে এখানে অর্ধেক, পুত্রের অর্ধেক কত হবে, পুত্রের অর্ধেক 18, তাহলে 18 থেকে 6 বাদ, এটা কি সমান সমান হবে কার সঙ্গে, এই যে এখানে দেখো 8x, তাহলে 8x বলতে দেখো এখানে 48, 6টা 48, পুত্রের বয়সটা 6, তাহলে 48 মাইনাস এস স্কোয়ার মানে 6 স্কোয়ার 36। দেখো তো এইদিকে আমাদের কত আসছে, এটা 12 আসছে, আর এখানেও কিন্তু 12 আসছে। তাহলে এই শর্তটা কিন্তু স্যাটিসফাই করছে এভাবে, ঠিক না। তাহলে এখান থেকে আমরা দেখো সরল করে কার মানটা এক্সের মানটা বের করে নেব। তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দিলে পরে এস স্কোয়ার মাইনাস 2x প্লাস 16x মাইনাস 2s স্কোয়ার, 3s স্কোয়ার হয়ে যাবে, আর এটা এদিকে নিয়ে আসে 18x হয়ে যাবে। যেটা 3 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে এস স্কোয়ার মাইনাস 6x ইজ ইকাল টু 0। এখান থেকে x কমন নিলে পরে x মাইনাস 6 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে এক্সের মান 0 আর 6 পাবো। তাহলে এখানে 0 তো হবে না, এক্সের মানটা আমরা 6 নিয়ে নেব। ওকে, তাহলে আমাদের পিতার বর্তমান বয়সটা বের করতে বলেছিল। অতএব পিতার বর্তমান বয়স কত, দেখো 6 বলতে হচ্ছে পুত্রের বর্তমান বয়স, তাহলে এখানে 6 স্কোয়ার হয়ে যাবে, কত 36 বছর। এটা হচ্ছে আমাদের পিতার বর্তমান বয়স। এবার দেখো 6 অঙ্কটা আমাদের দেওয়া আছে xy প্লাস yz প্লাস zx সমান 1 দেওয়া আছে। আমাদের মান বের করতে বলেছে 1 প্লাস এস স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই প্লাস এক্স প্লাস 1 প্লাস জেড স্কোয়ার বাই জেড প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স, এর মানটা বের করতে হবে। তো দেখো তো আমরা কী করছি, প্রথমে আমরা এটা রাশি গুণ করে নাও। তো এটা পাবো এস স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই জেড, এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমরা রাশি গুণ করে নেব। এটা ওয়াই স্কোয়ার পেয়ে যাবা ওয়াই এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড এক্স, একইভাবে এখানেও গুণ করে নেব। এখানে জেড স্কোয়ার পেয়ে যাবা প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই, তো আমরা রাশি গুণ করে নিয়েছি। আচ্ছা, উপরে 1 প্লাস এস স্কোয়ার আর এখানে এস স্কোয়ার। এবার দেখো এর মানটা দেখো 1 দেওয়া আছে, এই যে 1 একদম এটাই আছে, তাই এই জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম। তো 1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও দেখো এই মানটা 1, ওয়াই স্কোয়ার আমাদের হয়ে গেল, এই মানটা 1 প্লাস 1 প্লাস জেড স্কোয়ার, যে জেড স্কোয়ার থেকে গেলো, এর মানটা আমরা 1 জানি, এই যে 1 বসিয়ে দিলাম। দেখো উপর নিচ কিন্তু আমাদের সমান হয়ে গেছে প্রত্যেকটা। তো উপর নিচ যখন সমান হয়ে গেছে তো আমরা কেটে দিতে পারবো, এই যে কেটে দিলাম। তাহলে এখানে কেটে গিয়ে এখানে 1, এখানে কেটে গেছে এখানে 1, এখানেও কেটে গেল, তো এখানে 1, উপর নিচ কাটলে আমাদের 1 হয়। তাহলে আমরা তো যোগ করে কত পাবো 3, এটা আমাদের অ্যান্সার। দেখো 6 অথবা অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, পেজ নাম্বার 118 পাতার স্কুল 24, সেখানে দেখবা 6 অথবা অঙ্কটা আছে। আর 7 অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 102 পাতার স্কুল 6 7 অঙ্কটা, আর 7 অথবা অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 101 পাতার স্কুল 4 7 অথবা অঙ্কটা। তা আগের ক্লাসে গিয়ে এই অঙ্কগুলো দেখে নাও। এবার দেখো 8 প্রশ্নটা, এখানে 8 প্রশ্নটা বলেছে বর্গাকৃতি একটি ধাতব পাতের প্রতিটি কোণ থেকে 2 সেমি বর্গ পরিমাণ অংশ কেটে ফেলে বাকি পাতটি দিয়ে একটি ঢাকনাবিহীন বাক্স তৈরি করা হলো।
যদি বাক্সটি ভিতরের ক্ষেত্রফল 20 বর্গ সেমি হয় তবে তার ভিতরের আয়তন কত হবে। তাহলে এখানে দেখো আমাদের যে বর্গ আকৃতির ধাতব পাত আছে, আমি দেখো ধাতব পাতটা যদি বলি তাহলে এভাবে আছে আমাদের, এই যে আমাদের ধাতব আকৃতির একটা পাত আছে। তাহলে এখানে দেখো এই যে প্রতিটি কোণ থেকে 2 বর্গ মানে বর্গাকারের মানে 2 সেমি করে কেটে নিয়েছে। ঠিক ওকে, এই যে ধারে দৈর্ঘ্যগুলো 2 আছে এখানে, আর এই কোণ থেকেও কেটেছে 2, এখান থেকেও কেটেছে 2, এখান থেকেও কেটেছে, এই যে এভাবে করে 4 কোণে কেটে নিয়েছে, 2 সেমি বর্গ পরিমাণ অংশ কেটে ফেলেছে। তাহলে বাকি পার্টটি দিয়ে, এই যে বাকি পার্টটা থাকলো, বাকি পার্টটি দিয়ে কী তৈরি করেছে, একটা ঢাকনাবিহীন বাক্স তৈরি করেছে। যেহেতু বর্গক্ষেত্র করা আছে তাহলে বাক্সটা কী হবে, ঘনাকৃতি হবে। তাহলে প্রথমে আমরা এই ধাতব পাতের ধারের দৈর্ঘ্য ধরে নেব, ধরি ধাতব পাতের ধারের দৈর্ঘ্য আমরা a সেমি ধরে নিলাম, এই যে ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম a সেমি। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো আমাদের যেটা ঢাকনাবিহীন বাক্সটা হবে, তাই না, সেই বাক্সের ধারের দৈর্ঘ্য কত হবে। বাক্সের ধারের দৈর্ঘ্য, বাক্সের ধারের দৈর্ঘ্য কত পাবো, দেখো পুরোটা তো এ, তাহলে এখান থেকে এদিকে 2 বাদ যাবে, এখান থেকে এদিকে 2 বাদ যাবে। তাহলে দেখো এ থেকে আমাদের বাদ যাবে 2 + 2 এত সেমি, তো আমরা পেয়ে যাবো a - 2 এত সেমি। 2 হবে না, এটা 4 হবে, a - 4 সেমি। তাহলে বাক্সের ধারের দৈর্ঘ্য এত হয়ে গেল। তাহলে দেখো আমাদের বাক্সটা ছিল একমুখ খোলা, তাহলে আমাদের বাক্সের তাহলে 5টি তল আছে, তাহলে 5টি তলের ক্ষেত্রফল, তাহলে লিখব বাক্সের 5টি তলের ক্ষেত্রফল। 5টি তলের ক্ষেত্রফল কত হবে, দেখো এই যে ঘনকের সমকেন্দ্র ক্ষেত্রফল 6 × ধারের স্কোয়ার। তাহলে এখানে যেহেতু একটি তল নাই, তাহলে এখানে 5টি তল আছে, ঘনকের 6টি তল থাকে, তাহলে এখানে 5টি তলের ক্ষেত্রফল হবে 5 × ধারের স্কোয়ার, ধারটা হচ্ছে a - 4 তার স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে আমাদের দেখো ঘনকের যে ভিতরে যেটা আমাদের তলগুলো তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত, আমাদের সেটা বলে দিয়েছে 20 বর্গ সেমি। তাহলে এটাই হচ্ছে 20 বর্গ সেমি। তাহলে আমরা এর সঙ্গে আমরা সমান করে নেব, দেখো এটা হচ্ছে আমাদের 20-এর সঙ্গে সমান, এটা কাটাকাটি করো, 5 × 4 = 20, তবে a স্কোয়ার, এটা 8a পাবা, এটা পেয়ে যাবা +16, এদিকে 4, তাহলে a স্কোয়ার - 8a, এটাকে বিয়োগ করবা, এটা +12 পেয়ে যাবা। এবার এখানে আমরা ফ্যাক্টরটা ভেঙে নেব, তাহলে a স্কোয়ার, দেখো আমাদের 12 আনতে হবে, তাহলে আমরা দেখো 6 দিয়ে 12, 6a - 2a +12, তাহলে এখানে আমরা যদি a কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে দেখো, a - 6, এখান থেকে 2 কমন নিলে পরে a - 6 = 0, a - 6 আর a - 2 = 0। তাহলে দেখো এখানে a এর মান দুটো পাচ্ছি আমরা, এই যে a এর মান এখান থেকে পাবো 6 আর 2 পাবো। তাহলে আমরা এখান থেকে a এর মানটা কিন্তু আমরা কত নেব, 6 নেব, 6 কেন, কারণ যেহেতু এটা কিন্তু হবে না, নট ইকুয়াল টু 2 হবে, কারণ এখানে 2 সেমি কেটে নেওয়া হয়েছিল, 2 সেমি কেটে নেওয়া হয়েছে, দেখো 2 সেমি কাটা হয়েছে, তো 2 হলো পরে এর মানটা কী করে হয়, 2 থেকে 2 কী করে কাটতে পারবো, তার জন্য আমাদের কি ধারের দৈর্ঘ্যটা কত, 6 হবে, ধাতব পাতের ধারের দৈর্ঘ্যটা, তাহলে এর মানটা কিন্তু 6 বের হবে। তাহলে আমাদের বের করতে বলেছে বাক্সের আয়তন, তাহলে এখানে দেখো তাহলে অতএব বাক্সের আয়তন কত হবে, তার বাক্সের আয়তনটা হবে, দেখো বাক্সের ধারের দৈর্ঘ্য যে বের করেছি, তাহলে আচ্ছা এর জায়গায় মান বসিয়ে দেবো, এর জায়গায় 6 - 4, ঠিক আছে, তার কিউব হয়ে যাবে, যেহেতু ঘনকের আয়তনের সূত্র ধারের কিউব, তার বাক্সের আয়তনটা হবে এত ঘন সেমি। এটা আমাদের সরল করে নেব,
6 থেকে 4 বাদ যাবে 2, তাহলে 2 কিউব, 2 কিউব আমাদের কত হবে 8 ঘন সেমি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, বাক্সের যে আয়তনটা পাবো, ভিতরের আয়তনটা কত 8 ঘন সেমি। দেখো 8-এর অথবা, আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তো 8-এর অথবা অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 107 পাতার স্কুল 11, সেখানে দেখবো 8-এর অথবা অঙ্কটা আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, তোমরা মনোযোগ সহকারে দেখো। কোথাও যদি কোনো জায়গায় সমস্যা হয় কোনো অঙ্কতে, তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। তো দেখা যায় তোমাদের সঙ্গে পরে ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।